মেরি স্টোপস বাংলাদেশ নারীর স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান অর্জনকারী প্রতিষ্ঠান। ৩ দশকেরও বেশি সময় কাজ করছে প্রতিষ্ঠানটি। নারীর স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে মেরি স্টোপস। নারীর সুস্থতা শুধু তার একার বিষয় নয়, একটি পরিবার, সমাজ, এমনকি পুরো জাতির সাথে জড়িত। প্রথম মাসিক কিংবা প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার সময়ে অনেক কিছুই অজানা থাকে। তাই নারী স্বাস্থ্যের প্রতিটি ধাপেই সতর্ক আর সচেতন পদক্ষেপ দরকার। কেননা ছোট্ট একটি ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। তাই নতুন মানুষ সৃষ্টির প্রতিটি ধাপে নারীর স্বাস্থ্য সুরক্ষায় পরম আত্মীয় হয়ে পাশে থাকে মেরি স্টোপস। নারীর সুস্বাস্থ্যে মেরি স্টোপস বাংলাদেশের এই আয়োজনে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। আমাদের আজকের আলোচনার বিষয় থাইরয়েডের ঝুঁকি, নারীরা কেন বেশি আক্রান্ত। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেরি স্টোপস ম্যাটারনিটি ক্লিনিক গাজীপুর শাখার কনসালটেন্ট ডাক্তার নাজরিন আক্তার। দর্শক, স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। ডাক্তার নাজরিন আক্তার, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নারীর সুস্বাস্থ্যে মেরি স্টোপস বাংলাদেশ আয়োজনে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে থাইরয়েড, আমরা আসলে বর্তমান সময়ে দেখি যে নারীদের আসলে অনেক বেশি থাইরয়েডের সমস্যাটা হয়। শুরুতেই জানতে চাই যে এই থাইরয়েডের সমস্যাটা আসলে কি, বা থাইরয়েডটা বা কি? আচ্ছা, আসলে থাইরয়েড জিনিসটা হলো কি, থাইরয়েড হলো আমাদের শরীরেরই একটা অঙ্গ, যেটা আমাদের কণ্ঠনালীর সামনে গলার মধ্যে একটা ছোট প্রজাপতি শেপের একটা গ্রন্থি থাকে, যেখান থেকে আমাদের কিছু খুবই দরকারি কিছু হরমোন নিঃসৃত হয়, যেরকম T3, T4, যেটা আমাদের পুরো শরীরে হরমোন, বিভিন্ন ধরনের তাপমাত্রা, এগুলো সব নিয়ন্ত্রণ করে। বিশেষ করে বিপাক প্রক্রিয়াটাও আমাদের সবচেয়ে নিয়ন্ত্রণকারী হরমোন হলো এই আমাদের থাইরয়েড হরমোনটা। এবং আমরা আসলে অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে অনেকেই বলেন যে যারা থাইরয়েডের রোগী, তারা বলেন যে আমি তো কখনো বুঝতেই পারিনি যে আমার থাইরয়েডের সমস্যা আছে। থাইরয়েডের সমস্যাগুলো কেন আসলে বেশিরভাগ মানুষই বুঝে উঠতে পারে না যে তার থাইরয়েডের সমস্যা আছে? আসলে আমাদের দেশের নর্মালি আমরা যে টেস্টগুলো করে থাকি, পেশেন্ট পাখি ওটা কখনোই আসলে এই জিনিসটা নিয়ে অ্যাওয়ার না যে তার থাইরয়েড বলতে কোনো রোগ আছে। তারা এই জিনিসটা নিয়ে রেগুলার চেক আপেও আসেন না। তো আমরা যখন পরীক্ষা করতে দিই, তারপরে এটা ধরা পড়ে। যখন পেশেন্ট কিছু উপসর্গ নিয়ে আসে, তখন আমরা যখন পরীক্ষাগুলো করতে দিই, তখন ওনারা এই জিনিসটা সম্পর্কে বুঝতে পারে যে না, তার এই সমস্যাটা আছে। সরাসরি তারা এই জিনিসটা নিয়ে এতটা সচেতন না। সেক্ষেত্রে আসলে থাইরয়েডের উপসর্গগুলো কি কি হতে পারে? আচ্ছা, প্রধানত থাইরয়েড আমাদের হলো দুই ধরনের হয়ে থাকে। একটা হলো হাইপোথাইরয়েডিজম, যেখানে আমাদের থাইরয়েড হরমোনটা নিঃসৃত যখন কম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, সেটা আমাদের হাইপোথাইরয়েডিজম বলতেছি। আর যখন এটার নিঃসরণটা বেশি পরিমাণে হচ্ছে, তখন সেটা হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের প্রধানত যে জিনিসগুলো হয়, যে আপনার রুগীরা কমপ্লেইন করে সে হলো খাবার দাবার নর্মাল খেয়েও সে মোটা হয়ে যাচ্ছে, তার কোনো কিছু ভালো লাগতেছে না, তার অস্থির লাগে সব সময়। সেক্ষেত্রে তার, যদি তিনি মহিলা মানুষ হন, তার মাসিকের বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেরকম তার রক্তক্ষরণ বেশি হতে পারে, তার স্কিন, চামড়াটা একদম শুষ্ক হয়ে যায়, চুল পড়ে যায়। এগুলো হলো আমাদের হাইপোথাইরয়েডিজমের রুগীগুলো প্রধানত কমপ্লেইন করে থাকে। এছাড়া যখন হাইপারথাইরয়েডিজম হয়, সেসব পেশেন্টগুলো আমাদের বলে যে তাদের ওজনটা আপনি যতটুকু না হওয়ার কথা, তার থেকে ওজনটা আমাদের কমে যাচ্ছে। নর্মাল খাবার দাবার উনি খাচ্ছেন, কিন্তু ওজনটা কমে যাচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো উপসর্গ উনি পাচ্ছেন না। তার সাথে ওনাদের বুক ধরফরানি থাকে, তাদের অনেক ধরনের সমস্যা, যেরকম ওনাদের মাসিকের সমস্যার মধ্যে মাসিকের পরিমাণটা কমে যাওয়া, ঘনত্বটা কমে যাওয়া। এই যে এছাড়াও দুই ধরনের ক্ষেত্রে তাদের কিন্তু একটা কমন সমস্যা থাকে, ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, যেটা বন্ধ্যাত্বর একটা প্রধান কারণ হয়ে যাচ্ছে এখন আমাদের থাইরয়েডের এই সমস্যাগুলো। বলছিলেন আপনি আসলে অনেকগুলো কারণ, যে কেউ হয়তো নর্মাল খাবার খেয়ে শুকনা হয়ে যাচ্ছে, আবার কেউ বা নর্মাল খাবার খেয়ে সেটা আবার উনি বেশি, স্বাস্থ্যটা বেশি বেড়ে যাচ্ছে, এরকম সমস্যাগুলোর কথা বলছিলেন। এবং আপনি সেই সাথে বলছিলেন যে হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম, এগুলো তো জানলাম। সেই সাথে আরেকটা জিনিস জানতে চাই, যে আপনি বলছিলেন যে নারীদের বন্ধ্যাত্ব নিয়ে সমস্যা হয়, এবং আমাদের বাংলাদেশে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কেউ যখন আসলে পরিবার পরিকল্পনার কথা ভাবছে, ঠিক সেই সময়টা যখন ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করে, তখন আসলে ধরা পড়ে যে তার, সেই নারীটির থাইরয়েডের সমস্যা। আসলে এই থাইরয়েডের সমস্যা নির্ণয় করার জন্য একজন নারীকে আসলে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, বা কখন থেকে আসলে টেস্টটা করানো উচিত? টেস্ট আমরা যখন কোনো কাপল আর কি ওনারা প্ল্যান করবেন যে আমরা বাচ্চা নিতে চাচ্ছি,
অবশ্যই তাদের প্রিকনসেপশনাল কাউন্সিলিং বলে আমরা কথা বলি, যেটা সেখানে তাদের গিয়ে সকল টেস্টগুলো করানো উচিত, তখন উনি ধরা পড়তে পারে। এছাড়াও যদি মনে করেন যে কারোর বয়স বেশি, মোর দেন 30 ইয়ার্স, 30 বছরের বেশি, অথবা তাদের যখন বিএমআইটা বেশি থাকতেছে, অথবা উনার যদি কোনো গলগণ্ড রোগ বলি, যেটা উনি দেখতে পাচ্ছেন যে গলাটা ফুলে গেছে, সেটার জন্য হতে পারে। ওনাদের যদি পরিবারে কারোর হিস্ট্রি থাকে যে না তাদের পরিবারে থাইরয়েডের সমস্যা আছে, অথবা উনি যদি উত্তরবঙ্গ এলাকার দিকে থাকে যেখানে আমাদের আয়োডিনের অভাবটা থাকে, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। সো এসব সমস্যা থাকলে ওনারা এই টেস্টগুলো করে নিতে পারেন। আরেকটা জিনিস জানতে চাই যে আমরা সচরাচর আসলে পুরুষদের থাইরয়েডের সমস্যাটা দেখতে পাই না, পুরুষদেরও কি থাইরয়েডের সমস্যা হয়? পুরুষ মহিলা দুজনদেরই হয়, কিন্তু আমাদের মহিলাদের হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, প্রবণতাটা বেশি থাকে আর কি। সেটা আসলে কেন হয়? আসলে মহিলাদের আসলে পুরো শরীরটাই চলে হলো হরমোনের খেলা নিয়ে। কখনো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইসব হরমোনের তারতম্যের কারণে আমাদের থাইরয়েড হরমোনটা একটু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের হওয়ার প্রবণতাটা বেশি থাকতেছে। মোটামুটি আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোন দুইটার প্রভাবের কারণেই থাইরয়েডের হরমোনটা প্রভাবিত হচ্ছে। এই দুটো হরমোন আসলে কিভাবে কাজ করে একটু যদি জানতাম আপনার কাছে। এটা তারতম্য হওয়ার কারণেই আমাদের থাইরয়েড হরমোনটা কখনো কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে। যখন থাইরয়েডের লেভেলটা কমে যায়, অথবা তখন আপনি বেড়েও যেতে পারে। ইস্ট্রোজেন যদি আমাদের বেশি বেড়ে যায়, সেটার কারণে হতে পারে। এবং অনেকেই আসলে বলে যে থাইরয়েডের জন্য আসলে সারা জীবন ধরে ওষুধ খেতে হয়, এবং অনেকে আসলে এই ভয়ে ডাক্তারের কাছে যেতেও চান না। ঘটনাটা কি আসলে এরকমই যে থাইরয়েড ধরা পড়লেই সারা জীবন ওষুধ খেতে হয়? থাইরয়েডের হরমোনটা আসলে আমাদের থাইরয়েডের যে নর্মাল আমাদের লেভেল বলি, সেই লেভেলটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যে একটা নর্মাল রেঞ্জের মধ্যে তার যদি লেভেলটা আমরা রাখতে পারি, তাহলে ঠিক আছে। যে এটা ওষুধের মাধ্যমে আমরা যদি রাখতে পারি, আর নিয়মিত চেক আপ করে যদি দেখি যে না তার থাইরয়েডের লেভেলটা ঠিক আছে, এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের বন্ধ করেও দিতে পারি আমরা, কিন্তু সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসারে তার এটা নিয়ন্ত্রণে আছে কি না এই জিনিসটা দেখতে হয়। একজনের থাইরয়েড ধরা যদি পড়ে, এরপরে আসলে সে কতদিন ওষুধটা কন্টিনিউ করবে এবং আসলে কতদিন পর পর সে তাকে টেস্ট করতে হবে? আচ্ছা, এটার ক্ষেত্রে হলো আমাদের যদি কোনো গর্ভবতী মা হন, সেক্ষেত্রে আমাদের 1 থেকে 1.5 মাস পর পর আমরা এই টেস্টগুলো রিপিট করতে দিই, যে ওনার ডোজটা অ্যাডজাস্ট হচ্ছে কি না। যখন ডোজ অ্যাডজাস্ট হয়ে যাবে, তার পরবর্তীতে ইনি এটা কন্টিনিউ করে যাবেন। এমনকি বাচ্চা হয়ে যাওয়ার পরেও বাচ্চা এবং মা দুজনেরই আমরা আবার টেস্ট করে দেখি যে ঠিক আছে ওনার লেভেলটা ঠিক আছে কি না। আর নর্মাল মানুষের ক্ষেত্রে আমরা মোটামুটি 4 মাস পর পর আর কি টেস্ট, বা 6 মাস পর পর আমরা টেস্ট করতে বলি, যে উনি যেন এটা রিপিট করে দেখেন। আপনি বলছিলেন যে গর্ভবতী মায়েদেরটা আসলে টেস্ট করে দেখা হয়। গর্ভবতী কোনো নারীর ধরুন আগে তার থাইরয়েডের সমস্যা ছিল না, কিন্তু গর্ভবতী হওয়ার পরে তার থাইরয়েডের সমস্যা হলো, এরকমটা কি হয়? আগে ছিল না হয়তো, বা উনি কখনো আগে টেস্টটা করেননি, আবার নতুন করেও আপনার হতে পারে। যেহেতু আমার একটা গর্ভধারণের সময় একটা বাচ্চার হরমোনের প্রভাবের জন্য, মায়ের হরমোনের প্রভাবের জন্য তখনও থাইরয়েডের হরমোনের একটু তারতম্য হয়ে নতুন করে সেটা আবার দেখা দিতে পারে। অনেকে আসলে এই যে থাইরয়েডটাকে এক ধরনের নীরব ঘাতক বলে, বা থাইরয়েডের সমস্যা হলে আপনি বলছিলেন যে অনেক ধরনের নারীদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আসলে এই থাইরয়েডের যে চিকিৎসাটা, এটা বাংলাদেশে আসলে কেমন? বাংলাদেশে থাইরয়েডের চিকিৎসাটা আসলে এটা টোটালি নিরাময়যোগ্য, মানে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন সব কিছু। আপনি যদি স্বাভাবিক খাদ্য তালিকা আপনার যদি থাকে, সুষম খাবার থাকে, আপনি যদি স্ট্রেস ফ্রি থাকেন, নিয়মিত ব্যায়াম করতে যদি আমরা পারি, মোটামুটি এটা নিয়ন্ত্রণে রাখা যায় ওষুধের মাধ্যমেও। ঠিক আছে, এটা এতটা ভয়ের বা আতঙ্কেরও কিছু না। আচ্ছা, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা ফিরে এসে থাইরয়েড রোগীদের আসলে কি ধরনের খাবার খাওয়া উচিত বা আরও তাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, এটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে। নারীর সুস্বাস্থ্যে মেরিস্টোপস বাংলাদেশে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নারীর সুস্বাস্থ্যে মেরিস্টোপস বাংলাদেশ। আমাদের আজকের আলোচনার বিষয় থাইরয়েডের ঝুঁকি, নারীরা কেন বেশি আক্রান্ত। আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মেরিস্টোপস ম্যাটারনিটি ক্লিনিক গাজীপুর শাখার কনসালটেন্ট ডাক্তার নাজরিন আক্তার। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে আমাদের আজকের আলোচনায়। বিরতির আগে আসলে বলছিলাম যে একজন থাইরয়েডের রোগীর কি ধরনের খাবার আসলে খাওয়া উচিত, বা তার প্রতিদিনের খাবার মেনুতে কোন কোন খাবারগুলো থাকা উচিত? আচ্ছা,
থাইরয়েডের রোগীদের ক্ষেত্রে আমাদের যেটা হাইপোথাইরয়েডিজম, যেটা প্রধানত আমাদের হয়ে থাকে আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য, মানে আমাদের আয়োডিনের স্বল্পতার কারণে। তো আমাদের সেক্ষেত্রে উচিত হলো আয়োডিনযুক্ত খাবার খাওয়া, যেরকম সামুদ্রিক মাছ আমরা খেতে পারি, সুষম প্রোটিন জাতীয় খাবারগুলো আমরা খেতে পারি, মাছ, ডিম, সিরিয়াল। কিন্তু এক্ষেত্রে আমাদের বলা হয়ে থাকে কিছুটা আপনার বাঁধাকপি, তারপরে হলো ব্রোকলি, এই টাইপের খাবারগুলো একটু কম খেতে, যেটা হাইপোথাইরয়েডের রোগীদের জন্য। সেগুলোকে কম খাবে নাকি একেবারেই খাওয়া আসলে বন্ধ করে দিবে? একেবারে খাওয়া বন্ধ করা যদি পসিবল হয় তো ভালো, তাহলে নিয়ন্ত্রণে কম খাওয়া উচিত এটার জন্য আর কি। আর আর হাইপারথাইরয়েড রোগী যাদের, তাদের ক্ষেত্রে আয়োডিনযুক্ত খাবারগুলো আপনারা এটা কম খাবে, কিন্তু চা কফিটা কম খেতে হবে তাদের জন্য। আবার চা কফিটা কম খাবে। এবং চিনিযুক্ত খাবার কি তারা খেতে পারবেন? চিনিযুক্ত খাবার, এটা আসলে আমাদের সুস্বাস্থ্য মেনটেন করার জন্য প্রতিটা স্বাভাবিক মানুষেরই চিনি বা শর্করা জাতীয় খাবার দাবারগুলো কম খাওয়া উচিত, যেটা আমাদের স্বাভাবিক কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে আর কি। আর আরেকটা বিষয় যে ডাক্তাররা আসলে হাঁটতে বলেন অনেক বেশি, থাইরয়েডের রোগীদের জন্য কি একইভাবে পরামর্শ দিবেন যে হাঁটতে হবে অনেক বেশি? একটা সুস্থ মানুষের স্বাভাবিক দিনের জন্য প্রতিদিন কম হলেও আধা ঘন্টা করে একটা হাঁটা উচিত। আমরা অনেক সময় দেখি আসলে ডাক্তাররা থাইরয়েডের জন্য রোগীদের কি ধরনের ওষুধ সাজেস্ট করেন? আচ্ছা, থাইরয়েডের জন্য যেটা আমাদের থাইরয়েড হরমোন নিঃসরণ কম হচ্ছে, আসলে আমরা বাইরে থেকে সেই থাইরয়েড হরমোনটাই দিচ্ছি আসলে। তো এটা আসলে ওষুধ না বলে যে জিনিসটা আমার ঘাটতি সেটাই আমরা পূরণ করছি, যেটা আমরা অর্থাৎ অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে ডাক্তাররা থাইরক্স বা থাইরক্সিন এই ধরনের যে ওষুধগুলো রোগীকে দিচ্ছেন সেগুলো আসলে ওষুধ নয়, সেগুলো আসলে যেই হরমোনটার ঘাটতি আমাদের ঘাটতি আছে সেই হরমোনটাই আমরা আসলে দিচ্ছি ট্যাবলেট হিসেবে আর কি। বাংলাদেশে আসলে এই মুহূর্তে যে সকল নারীরা থাইরয়েডের আক্রান্ত সে সকল নারীদের মেডিস্টোপস কিভাবে আসলে সেবা দিচ্ছে? মেডিস্টোপস আমাদের এখানে একটা প্যাকেজ সিস্টেমে দিচ্ছে, যিনি আসবেন একটা কনসালটেন্টের পরামর্শ উনি নেবেন, এখানে আপনার হরমোনের টেস্টগুলো করবেন, সেই অনুসারে তার সেই ট্রিটমেন্টটা উনি পাবেন। আচ্ছা, এবং আমি অনেকের মুখেই আসলে শুনেছি যে আপনিও একটু আগে বলছিলেন যে যারা পরিবার পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে আসলে এই যে থাইরয়েডের সমস্যাটা অনেক বড় একটা ঝুঁকির বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের কনসিভ হতে চায় না। এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, থাইরয়েডের হরমোনের সমস্যার কারণে যেরকম আমাদের হাইপোথাইরয়েডিজম যখন হচ্ছে, তখন ওই মা বা ওনার ক্ষেত্রে কি হবে যে রক্তক্ষরণটা বেশি হবে, মাসিকের সময় রক্তক্ষরণটা বেশি হয় হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে রক্তক্ষরণের পরিমাণটা কম হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার গর্ভপাত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। সেরকম পুরুষদেরও ক্ষেত্রেও যে যৌন ক্ষমতাটা তাদের কিন্তু কমে যাচ্ছে এই থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে। তো স্বামী স্ত্রী দুজনের মিলে যেহেতু সমস্যাটা হচ্ছে, সেটার ক্ষেত্রে আপনার বন্ধ্যত্বটাও একটা হয়ে যাচ্ছে এটার কারণে আর কি। এবং এই যে বলছিলেন যে পিরিয়ডের সমস্যা বা মাসিক কারো বেশি হচ্ছে বা মাসিক কারো কম হচ্ছে, এটা তো আসলে আরো অন্য কারণেও কি হতে পারে? আরও অনেক কারণেই হতে পারে, কিন্তু আমাদের যেহেতু হরমোনের টেস্টগুলো করা হয় না, এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আপনার মাসিকের তারতম্যটা হওয়ার কারণ। শিশুদের কি থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে? শিশুদেরও হতে পারে এটা, যদি কোনো মা আপনার গর্ভ অবস্থায় কখনো টেস্ট করেননি, উনি জানতেন না, সেক্ষেত্রে মায়ের পেটে থেকে সে থাইরয়েডের সমস্যা নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে সেই শিশুর জন্য কি একইভাবে ওষুধটা অনেকদিন ধরে কন্টিনিউ করতে হবে? শিশুর জন্য আমাদের প্রধানত কাজ হলো বাচ্চা জন্মের পরপর তারও একটা থাইরয়েডের টেস্ট করা। তারটা ধরা পড়লে অবশ্যই সেটা আমরা শিশু বিশেষজ্ঞ একজন বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাবো। বাচ্চার ট্রিটমেন্টটাও দ্রুত শুরু করতে হবে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে অনেকের কাছে আসলে শুনি যে ভিটামিন ডি এর যে ল্যাকিংস, সেটার জন্য আসলে যেই ধরনের লক্ষণ আমরা দেখতে পাই, একইভাবে কিন্তু আমরা যদি বলি যে থাইরয়েডের যে সমস্যা, সেখানেও আসলে অনেকটা লক্ষণের মিল রয়েছে। তো সেইটা আসলে কিভাবে একজন সাধারণ রোগী পার্থক্যটা বুঝবেন কিভাবে? এটার ক্ষেত্রে আমাদের লক্ষণগুলো, বিশেষ করে থাইরয়েড হরমোনের লক্ষণগুলো তো আমাদের কিছু কিছু নির্দিষ্ট আছে, আর ভিটামিন ডি এর অভাবে আমাদেরও সেটা, ওটার থেকে প্রকটটা আমাদের বেশি থাকে হলে থাইরয়েড হরমোনে। তো থাইরয়েডের হরমোনের লক্ষণগুলো যদি তারা বুঝতে পারেন, তাহলে এটা আমাদের তখন থাইরয়েডের টেস্টগুলো করলে বুঝতে পারবেন। আর তার সাথে আপনি ভিটামিন ডি এর রক্তে আমরা ভিটামিন ডি এর লেভেলটাও আমরা দেখতে পারি,
সেটার জন্য তখন এটা উনি দেখে বুঝতে পারবেন আর কি। একটু আগে আপনি বলছিলেন যে যারা আসলে উত্তরবঙ্গের তাদের ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের সমস্যাটা একটু বেশি হয়, এটাই আসলে কিভাবে সম্পর্কিত? উত্তরবঙ্গটা আমাদের আসলে সমুদ্র উপকূল থেকে বেশ পড়ে থাকতেছে বা দূরে থাকতেছে, সেখানে আমাদের খাবার দাবার বলেন সেই সব খাবারের মধ্যে আয়োডিনের একটু অভাব থাকে। তো যখন আমাদের আয়োডিনের অভাব থাকতেছে তখন থাইরয়েডের হরমোনে আমার এই আয়োডিন অভাবের কারণে আমার থাইরয়েডের হরমোনটা কম রিলিজ হচ্ছে আর কি। আর আর বলছিলেন যে অনেকের ওজন বেড়ে যায় আবার অনেকের ওজন কমে যায়, সেক্ষেত্রে থাইরয়েডটা যদি নিয়ন্ত্রণে আনা যায় ওষুধ খেয়ে, তাহলেই কি ওজনটা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে? আচ্ছা, ওজনটা আসলে কি আমাদের বিভিন্ন কারণে আমাদের ওজন বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, কিন্তু থাইরয়েড হরমোনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু। যে আমরা এখন যেভাবে সেকেন্ডারি লাইফস্টাইল মেনটেন করতেছি, যে সেডেন্টারি লাইফস্টাইলগুলোর কারণে কিন্তু আমাদের ওজন বেড়ে যাচ্ছে। আমরা এখন শারীরিক কসরত এটা কম করি, কিন্তু যে হাঁটাহাঁটি বলেন সেটাই, সুষম খাবার দাবারও আমাদের ঠিকমতো খাওয়া হচ্ছে না, সব আমাদের ভেজাল জাতীয় খাবার খাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ওজন বেড়ে যেতে পারে বিভিন্ন কারণে। থাইরয়েড হরমোনটা একটা কারণ হতে পারে, বাট থাইরয়েড হরমোনের জন্যই যে সবাই মোটা হচ্ছে তা কিন্তু না। এই জায়গায় একটু জানতে চাই যে যারা আসলে স্বাভাবিকভাবেই যাদের স্বাস্থ্য একটু ভালো, তাদেরও কি আসলে থাইরয়েডের ঝুঁকি আছে? ঝুঁকি থাকতে পারে, তাদেরও ঝুঁকিটা থাকতে পারে, যে একটা নির্দিষ্ট কারণ হতে পারে থাইরয়েড, বাট থাইরয়েডই যে হবে সেটা কোনো কারণ না। আমরা আলোচনা করতে করতে একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই যে যারা পরিবার পরিকল্পনা করছে, তারা যদি আসলে মেরিস্টোপস বাংলাদেশে যায়, সেক্ষেত্রে আসলে তাদেরকে মেরিস্টোপসের পক্ষ থেকে কি ধরনের সেবা প্রদান করা হয়? এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোনো দম্পতি যখন চাবেন যে তারা বাচ্চা নিতে চাচ্ছেন, অবশ্যই তাদের উচিত আগে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া, পরামর্শ করা যে আমরা বাচ্চাটা নিতে চাচ্ছি। নিজেদের শারীরিক সুস্থতা যাচাই করার জন্য তাদের আগে কিছু টেস্ট করে নেওয়া উচিত। সেক্ষেত্রে মেরিস্টোপসের ক্ষেত্রে আমরা সব টেস্টগুলো করে দেখি, উনি যদি ভালো থাকেন তো উনি কন্টিনিউ করবেন, আর যদি কোনো সমস্যা ধরা পড়ে তো সেটা চিকিৎসাটাও আমরা আগে থেকেই শুরু করে দিই, যেন আমার বাচ্চা মা সুস্থ থাকে, যেন আমরা একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে সাহায্য করতে পারি ওনাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের নারীর সুস্বাস্থ্যে মেরিস্টোপস বাংলাদেশে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নারীর সুস্বাস্থ্যে মেরিস্টোপস বাংলাদেশে এই ছিল আজকের আয়োজন। ডেক্সির সাথে থাকুন।